নমস্কার বন্ধুরা, দীপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 পেডাগোজি কোয়েশ্চেন্স আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে বুদ্ধির পারমাণবিক তত্ত্বটি কে দিয়েছেন। তো মনে রাখবেন, বুদ্ধির পারমাণবিক তত্ত্বটা যিনি দিয়েছিলেন তিনি হলেন থর্নডাইক। ক্লিয়ার? তো থর্নডাইক কিন্তু বুদ্ধির পারমাণবিক তত্ত্বটা দিয়েছিলেন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে থর্নডাইকের তত্ত্বে নিম্নের কোন গুণটি নেই। তো মনে রাখবেন, নিম্নের কোন গুণটি নেই, শ্রেণীটা কিন্তু নেই। এখানে অপশনগুলো আমি দেইনি, তো শ্রেণীটা কিন্তু থর্নডাইকের তত্ত্বে নেই। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে থ্রাস্টন কোটি পৃথক অভিক্ষা করেন। তো মনে রাখবেন, থ্রাস্টন কিন্তু 60টি টোটাল 60 পৃথক অভিক্ষা করেছিলেন তিনি। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন, কয়টা করেছিলেন? 60। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোনটি স্পিয়ারম্যানের বুদ্ধির অভিক্ষার অন্তর্গত নয়। তো অপশনগুলো আমি দেইনি, যেহেতু আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি তাই এখানে আমি সবটি অপশন দেইনি। ঠিক আছে, নিচের কোনটি স্পিয়ারম্যানের বুদ্ধির অভিক্ষার অন্তর্গত নয়, সেটা হবে বুদ্ধির গঠন কিন্তু স্পিয়ারম্যানের বুদ্ধির অভিক্ষার অন্তর্গত নয়। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চার্লস স্পিয়ারম্যান এর বুদ্ধির তত্ত্বটি কি নামে পরিচিত। ঠিক আছে, একটু এখানে কারেকশন করে নেবেন, এখানে চার্লস হয়ে গেছে, এটা হবে চার্লস স্পিয়ারম্যান এর বুদ্ধির তত্ত্বটি কি নামে পরিচিত। তো মনে রাখবেন, আমরা সবাই যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই সেটা জানারই কথা। তো চার্লস স্পিয়ারম্যানের যে বুদ্ধির তত্ত্বটা, সেটা কিন্তু দ্বি উপাদান তত্ত্ব নামে পরিচিত। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একক উপাদান তত্ত্বটি কে দিয়েছেন। তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। একক উপাদান তত্ত্ব যিনি দিয়েছিলেন তিনি হলেন স্টার্ন কিন্তু একক উপাদান তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধির গঠন সংগঠন তত্ত্বটি কে দিয়েছেন। তো বুদ্ধির গঠন সংগঠন তত্ত্ব যিনি দিয়েছিলেন তিনিও কিন্তু স্টার্ন। এটাও একক উপাদান তত্ত্ব, বুদ্ধির গঠন তত্ত্ব, এগুলো স্টার্নই দিয়েছিলেন। ঠিক আছে, তো অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধির কথা কে বলেছেন। খুব ইম্পর্টেন্ট, আপকামিং 2025 টিটেট 1 এবং টিটেট 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধির কথা যিনি বলেছিলেন সেটা হলো কেটল কিন্তু তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি নিয়ে আলোচনা করেছিলেন। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্পিয়ারম্যান এর মতে বুদ্ধির কয়টি উপাদান রয়েছে। তো মনে রাখবেন, স্পিয়ারম্যানের মতে কিন্তু বুদ্ধির 2টি উপাদানই রয়েছে। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জন্মগত বুদ্ধি কি। জন্মগত বুদ্ধি হলো এ বুদ্ধি। ঠিক আছে, তো জন্মগত বুদ্ধি হলো এ হাইফেন বুদ্ধি হবে। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিশেষ কাজে ব্যবহার করা হয়। তো বিশেষ কাজে কি ব্যবহার করা হয়? এস উপাদানটাই ব্যবহার করা হয়ে থাকে। কোন উপাদান? এস উপাদান, কিন্তু এটা বিশেষ কাজের জন্যই ব্যবহার করা হয়। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখে, বিশেষ কাজের জন্য কোন উপাদানটা ব্যবহার করা? এস উপাদান। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধাঙ্কের সূচককে কি বলা হয়। খুব ইম্পর্টেন্ট, বুদ্ধাঙ্কের সূচক, এবং অবশ্যই আমরা জানবো সেটা হলো আইকিউ। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সি বুদ্ধির কথা কে বলেছেন। তো সি টাইপ বুদ্ধির যে কথা সেটা কে বলেছিলেন? ভার্নার কিন্তু সি টাইপ বুদ্ধির কথাটা বলেছিলেন। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভাষা ও বচন কি এক। মনে রাখবেন, ভাষা ও বচন কিন্তু এক নয়, দুটি আলাদা জিনিস। তারপর 16 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, সেখানে বলা হয়েছে উত্তর বাল্যকালের সময়সীমা কত। প্রারম্ভিক বাল্যকাল, উত্তর বাল্যকাল, ঠিক আছে, এরকম। তো উত্তর বাল্যকালের সময়সীমা কত, অর্থাৎ পরবর্তী বাল্যকালের সময়সীমা হবে 6 থেকে 11 বছর। ক্লিয়ার? 6 থেকে 11 বছর হবে উত্তর বাল্যকালের সময়সীমা। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মরফিন কি বা মরফেন কি। ঠিক আছে, তো মনে রাখবেন, মরফেন হলো এমন একটা শব্দ, ভাষা, যেমন অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একককে কিন্তু মরফিন বলে। আর সেটাকে কি একটা ভাষার ক্ষুদ্রতম একক, সেটাকে কিন্তু আমরা মরফিন বলবো বা মরফেন বলবো যদি সেটা অর্থযুক্ত হয়। ঠিক আছে, অর্থযুক্ত হলেই কিন্তু ভাষার ক্ষুদ্রতম একক যেটা, সেটাকে কিন্তু আমরা মরফিন বা মরফেন বলে থাকি। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর শিশুরা হামাগুড়ি দেয়
কখন দেয় শিশুরা হামাগুড়ি? তো সেটা হয়ে যাবে সঠিক আনসার যেটা, সেটা হয়ে যাবে 9 মাস বয়সে কিন্তু শিশুরা হামাগুড়ি দিতে থাকে। ক্লিয়ার? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা অবশ্যই সেটা মেমোরাইজ করে রাখবেন, কারণ অনেক সময় এক্সামে এগুলো স্কিপ হয়ে যায়। ঠিক আছে, তো শিশুরা হামাগুড়ি দেয় 9 মাস বয়স থেকে। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সব মানুষের ওই ভাষাগত অভিজ্ঞতা সমান। কে বলেছেন? তো মনে রাখবেন, খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং 2025 জন্য, টিটেট 1 এবং টিটেট 2 এর জন্যই। তারপর সব মানুষের ভাষাগত অভিজ্ঞতা সমান, এটা কে বলেছেন? এখানে একটু হ্যাঁ ঠিক আছে, অভিজ্ঞতা বানানটা একটু কারেকশন করে নেবেন আপনারা। তো সেটা বলেছেন হাল অ্যান্ড হারো। হাল অ্যান্ড হারো কিন্তু এটা বলেছিলেন যে সব মানুষের ভাষাগত অভিজ্ঞতাটা সমান। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কত বছর বয়সে শিশুরা কয়েক হাজার শব্দ শব্দ ভাণ্ডার সংগ্রহ করে এবং জটিল বাক্য বলতে পারে? কত বছর বয়সে শিশুরা কয়েক হাজার শব্দ ভাণ্ডার সংগ্রহ করে এবং জটিল বাক্য বলতে পারে? তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেখানে মেনশন করা রয়েছে। আমি আনসারটা বলছি, 6 বছর বয়সে। 6 বছর বয়সে কিন্তু শিশুরা কয়েক হাজার শব্দ ভাণ্ডার সংগ্রহ করে এবং জটিল বাক্য বলতে সক্ষম হয়। ক্লিয়ার? তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীর ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীর ভাষার বিকাশে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা কিন্তু মরফিন বা মরফেন। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। মরফিন কিন্তু শিক্ষার্থীর ভাষার বিকাশের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মরফিন বা মরফ্যানগুলি একত্রিত হয়ে কি গঠন করে? তো আমি একটু আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে মরফিন কি বা জিনিসটা কি। ঠিক আছে, তো মরফিনগুলি একত্রিত হয়ে কি গঠন করে? তো মরফিনগুলি একত্রিত হয়ে কিন্তু অর্থপূর্ণ বাক্য গঠন করে থাকে। কি গঠন করে থাকে? একটা অর্থপূর্ণ বাক্য গঠন করে থাকে। মরফিন কি করে? মরফিন কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য গঠন করে থাকে। ক্লিয়ার? তারপর আমরা 23 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে প্রসেস অফ গ্রোথ কি? প্রসেস অফ গ্রোথ কি? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। প্রসেস অফ গ্রোথ হলো একটা দৈহিক পরিবর্তন, অর্থাৎ একটা শিশুর মধ্যে যে দৈহিক পরিবর্তন বা চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেটাকে কিন্তু প্রসেস অফ গ্রোথ বলা হয়ে থাকে। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রসেস অফ ডেভেলপমেন্ট কি? তো প্রসেস অফ ডেভেলপমেন্ট যেটা হলো, সেটা হলো শারীরিক পরিবর্তন, অর্থাৎ একটা শিশুর যে শারীরিক যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, সেটাই হলো তার প্রসেস অফ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ বলতে কি বোঝায়? কোয়ান্টিটেটিভ চেঞ্জ বলতে কি বোঝায়? কোয়ান্টিটেটিভ চেঞ্জ কিন্তু বলতে আমরা সাধারণত একটা শিশুর মূল্যায়নকে বুঝে থাকি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রসেস অফ ম্যাচুরেশন কি? অর্থাৎ একটা শিশুর প্রসেস অফ ম্যাচুরেশন আমরা কাকে বলবো? একটা শিশুর প্রসেস অফ ম্যাচুরেশন আমরা তখনই বলতে পারি বা যদি তার দেহগত এবং বুদ্ধিক পরিবর্তন পরিলক্ষিত হয়, অর্থাৎ তার দৈহিক আর তার পাশাপাশি তার বুদ্ধিক যে পরিবর্তন হবে, সেটাকে কিন্তু তার প্রসেস অফ ম্যাচুরেশন বলা হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিশুর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বলতে কি বোঝায়? তো শিশুর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বলতে যেটাকে বোঝায়, সেটা হলো শিশুর বিকাশ। অর্থাৎ শিশুর যে দৈহিক বিকাশ তো হবেই, তার পাশাপাশি তার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা গুণাবলীগুলো লক্ষ্য করতে পারবো, সেগুলোই কিন্তু তার কোয়ালিটেটিভ অ্যাসপেক্টের মধ্যে পড়বে। ঠিক আছে, তো সেই কারণে সেটা সঠিক আনসার হবে বিকাশ। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিশুর বিকাশগত পরিবর্তন কিসের মাধ্যমে প্রকাশ পায়? তো একটা শিশুর মধ্যে যে বিকাশগত চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেটা কিন্তু তার কিসের মাধ্যমে আমরা প্রকাশ করবে? একটা শিশু তার কিসের মাধ্যমে সেটা প্রকাশ করবে? সেটা তার আচরণের মাধ্যমে, সমাজের মধ্যে তুলে ধরতে সক্ষম হবে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে অর্থাৎ 1986-তে কি বলা হয়েছে? তো প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে যেটা বলা হয়েছিল, সেটা হলো মানসিক ও দৈহিক বিকাশ, পুষ্টি ও স্বাস্থ্যের বিকাশ, সামাজিক ও নৈতিক অনুভূতির গুরুত্ব। তো প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে যে জিনিসগুলো বলা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছিল মানসিক ও দৈহিক বিকাশ কিন্তু একটা শিশুর মধ্যে হলেই তার প্রাক প্রাথমিক শিক্ষা সম্পন্ন হবে।
পুষ্টি ও স্বাস্থ্যের বিকাশের দিকেও কিন্তু আমাদের নজরদারি করতে হবে। সামাজিক ও নৈতিক অনুভূতির গুরুত্বও কিন্তু তার মধ্যে লক্ষ্য রাখতে হবে। কতটুকু ডেভেলপড হলো না হলো সেই বিষয়েও কিন্তু আমাদের নজরদারি রাখতে হবে। তো সেই বিষয়গুলো ৩টা বিষয় নিয়েই কিন্তু জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কিন্তু বলা হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কি বোঝায়। একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ কতটুকু হলো সেটা আমরা কিসের মাধ্যমে মেজার করতে পারি। তো সেটা কিন্তু আমরা মেজার করতে পারি একটা শিশুর শিক্ষার্থীর দেহ ও মনের বিকাশ কতটুকু হয়েছে সেটার মাধ্যমে। আরেকটা করতে পারি সমাজ সচেতনতা বিকাশের মাধ্যমে, বুধের বিকাশের মাধ্যমে। বুদ্ধির বিকাশ সম্পর্কে কিন্তু তার কতটুকু জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে সেইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা যাচাই করতে পারি যে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ হয়েছে কি হয়নি। ক্লিয়ার? এই বিষয়গুলো কিন্তু আমরা দেখব একটা শিশুর মধ্যে। তো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কি বোঝায়, অপশন কিন্তু আপনাদের 3টা অপশন এখানে দেওয়া রয়েছে। 3টা অপশনই আমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? এবার অপশনে কিন্তু সবটি অপশন নাও দেওয়া থাকতে পারে, তো আমাদের কিন্তু অপশনগুলো মেমোরাইজ করে রেখে দিলে সবচেয়ে বেস্ট হবে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চিলড্রেন অ্যাক্টিভিটি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। এই উক্তিটিকার চিলড্রেন অ্যাক্টিভিটি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, এই উক্তিটিকার পিয়াজে। তো আপকামিং টিটেট 2025 টিটেট 1 এবং টিটেট 2 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। পিয়াজে কিন্তু এই কথাটা বলেছিলেন, চিলড্রেন অ্যাক্টিভিটি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দ্য এইম অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, দ্য প্রসেস অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, এই উক্তিটিকার। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সেটা কিন্তু বলেছিলেন ফ্রয়েবেল কিন্তু এই কথাটা বলেছিলেন। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই সেটা জানার কথা। মনোবিদ পিকুনাসা বা পিকুনাস মানব জীবন বিকাশের স্তরগুলিকে কয় ভাগে ভাগ করেছেন। তো মনোবিদ পিকুনাসা, যিনি মানব জীবনের বিকাশের যে স্তরগুলো, একটা শিশুর মানব জীবনের বিকাশের যে স্তর, সেটাকে কিন্তু 10টা ভাগে ভাগ করেছেন। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরিণমন হলো। তো পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন যে জিনিসটা, সেটা কি? সেটা হলো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। একটা শিশুর কি প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যক্তির ক্রমবিকাশের সঙ্গে তার পরিবেশের বিভিন্ন বস্তুর প্রতি তার জ্ঞান, অনুভূতি ও কর্মপ্রবণতা স্থায়ীভাবে সুসংগঠিত হওয়াকে মনোভাব বলে। সংজ্ঞাটি নিরূপণ করেছেন কে? তো মনে রাখবেন, এই যে সংজ্ঞাগুলো দিয়েছেন, কারা দিয়েছেন? ক্র্যাচফিল্ড ও বালাসি। ক্র্যাচফিল্ড ও বালাসি তারা কিন্তু এই সংজ্ঞাটা দিয়েছিলেন। এটা একটা ইউনিক কোয়েশ্চেন, আমি এখানে তুলে ধরেছি, আসলেও এসে যেতে পারে, তাই এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? অবশ্যই সেটা মেমোরাইজ করে রাখবেন। 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানটি শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে না। তো শিশুর কি বিকাশের ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে না, সেটা হলো উৎকর্ষ। কি করে না? উৎকর্ষ কিন্তু তার বিকাশের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। ক্লিয়ার? এবার 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিশুর বিকাশ প্রক্রিয়াটি যে দশায় শুরু হয় সেটি হলো, অর্থাৎ একটা শিশুর বিকাশ প্রক্রিয়াটা কখন থেকে শুরু হয়? যখন সে মায়ের গর্ভে ভ্রূণজ দশা অবস্থায় থাকে, সেই মুহূর্ত থেকেই কিন্তু তার মধ্যে বিকাশ পরিলক্ষিত হতে লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এবার আমরা 39 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে শিশুর বিকাশ সম্পূর্ণ হয় যে দশায়, তা হলো। তো একটা শিশুর মধ্যে বিকাশ কখন সম্পূর্ণ হবে? তার বার্ধক্য দশায় কিন্তু বিকাশটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়। তারপর 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশু বিকাশের নিম্নলিখিত কোন পর্যায়টিকে জীবনের রহস্যময় দশা হিসেবে বিবেচনা করা হয়। তো আমরা সবাই জানি এই কোয়েশ্চেনের আনসার বাল্যকাল, যেটা সেটাকে কিন্তু শিশুর জীবনের রহস্যময় দশা বলে গণ্য করা হয়ে থাকে। তারপর 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায়। একটা শিশুর মধ্যে সামাজিক বিকাশ হয়েছে, তো সেটা আমরা কিভাবে বুঝবো? তার দলের মধ্যে আমরা অনুভবের বিকাশ, সামাজিক সম্পর্ক স্থাপন বৃদ্ধি, সামাজিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পরিপূর্ণতা, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু একটা শিশুর সামাজিক বিকাশ আমরা বলে থাকি। এই বিষয়গুলোর মাধ্যমে কি করে থাকি? আমরা একটা শিশুর সামাজিক বিকাশকে চিহ্নিত করতে পারি। ক্লিয়ার? তো এগুলো মেমোরাইজ করে রাখতে হবে আমাদের। তারপর 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মানসিক দিক থেকে পশ্চাৎপদ পিতামাতার সন্তানরা মানসিক
প্রতিবন্ধী এবং উন্নত বুদ্ধিসম্পন্ন পিতামাতার সন্তান বা উন্নত বুদ্ধিসম্পন্ন হয়, এই গবেষণালব্ধ ফলটি প্রকাশ করেন। তো একটু ভালো করে আমরা গডারের যে পরীক্ষাটা যদি আমরা দেখুন, তাহলেই কিন্তু এটা আমরা পেয়ে যাব এবং ইজিলি এটা ক্যাচ করতে পারবো। মানসিক দিক থেকে পশ্চাৎপদ পিতামাতার সন্তানরা মানসিক প্রতিবন্ধী এবং উন্নত বুদ্ধিসম্পন্ন পিতামাতার সন্তান বা উন্নত বুদ্ধিসম্পন্ন হয়। এই গবেষণাটি কে করেছিলেন? সেটা কিন্তু গডার করেছিলেন। তারপর 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান কি? তো এটা ইজিলি আমরা বলতে পারি, শিশুর বিকাশে বংশগতি ছাড়া অপর একটি উপাদান হলো পরিবেশ। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশু মন দিয়ে আলোচনা করা হয়। শিশু মন দিয়ে আলোচনা করা হয় মনোবিদ্যার যে শাখায় সেটি হলো, তো একটু এখানে কারেকশন করে নেবে, শিশু মন নিয়ে না, সরি, ঠিক আছে, কোয়েশ্চেনটা শিশু মন নিয়ে আলোচনা করা হয় মনোবিদ্যার যে শাখায়, সেটি কোন মনোবিদ্যার শাখায় আলোচনা করা, সেটা হলো শিশু মনোবিদ্যা। তো এই ধরনের কোয়েশ্চেন আসলে কিন্তু আমরা ইজিলি ক্যাচ করতে পারি এবং ইজিলি আনসার করতে পারবো, কিন্তু এত ইজি কোয়েশ্চেন দিতে পারে না, বাই চান্স যদি এসে যায়, সেই কারণে আমি এখানে তুলে দিলাম। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশুর বা ব্যক্তির দৈহিক মানসিক প্রাক্ষবিক প্রবৃত্তির নানা দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হলো। তো একটা শিশুর মধ্যে তার ব্যক্তির দৈহিক মানসিক প্রাক্ষবিক প্রবৃত্তি যে নানা দিকের উন্নত কতদূর হচ্ছে কি হয়নি, সেগুলো যখন এবং তাৎপর্যপূর্ণ তার যে পরিবর্তনের যে প্রক্রিয়া, সেগুলোকে কিন্তু একত্রে কি বলা হয়, তাকে শিশুর বিকাশ বলা হয়ে থাকে। ঠিক আছে? তারপর 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশুর বিকাশ হলো, তো সে একটা শিশুর কি বিকাশটা কি? বিকাশটা হলো একটা তার গুণগত পরিবর্তন। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত, অর্থাৎ একটা শিশুর বৃদ্ধির যে সংকেত লিপিবদ্ধ থাকে, এটা কিন্তু একটা ইউনিক কোয়েশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। শিশু বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত ডিএনএতে। কিসের মধ্যে থাকে? ডিএনএর মধ্যে। তারপর বিকাশ হলো 48 নম্বর কোয়েশ্চেন, এটা আমার বলার আর অপেক্ষা রাখে না, একটা সারা জীবনব্যাপী প্রক্রিয়া। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীকে কর্মের মধ্যে সক্রিয় করে তোলাই হলো কি? একটা শিশুকে তার কর্মের মধ্যে সক্রিয় করে তোলাই হলো তার সক্রিয়তাবাদ। ক্লিয়ার? এবার 50 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ যে কোয়েশ্চেনটা, সেটা হলো শিক্ষালয়ে প্রশাসন ও পরিচালনার জন্য শিক্ষালয়ে যে কর্মসূচি নেওয়া হয় তাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন, টাইম টেবিল। শিক্ষালয় প্রশাসন ও পরিচালনার জন্য শিক্ষালয়ে যে কর্মসূচি নেওয়া হয় তাকে কিন্তু টাইম টেবিল বলা হয়ে থাকে। তো এই ছিল আজকে টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট পেডাগজি থেকে 50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে টিপস স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারাও অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।